স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে থাকছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানাবো শিরোনাম। করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু, দেয়া হচ্ছে ফাইজার, অক্সফোর্ড ও মডার্নার টিকা। সুগন্ধা নদীতে আরেক মরদেহ উদ্ধার, ৩০ দিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ হাইকোর্টের। কক্সবাজারে হোটেলে স্কুল ছাত্রী ধর্ষণে প্রধান আসামি আশিক গ্রেপ্তার, ১৩ ডিসেম্বরের ঘটনা। বিশেষ গণপরিবহন চালু হওয়ায় খুশি রাজধানীর নিত্যযাত্রীরা, অযথা রেশারেশি কমায় স্বস্তি। বাজারে চিনির সংকট নেই, ব্যবসায়ীদের অতি মুনাফার জন্যই দাম বেশি, শিল্পমন্ত্রীর অভিযোগ। শিরোনামের পর এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। করোনা প্রতিরোধে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেয়া। সকাল ৯টা থেকে চলছে এই কার্যক্রম। ষাটোর্ধ্ব সম্মুখ সারির যোদ্ধা ও প্রবাসীরা যারা দ্বিতীয় ডোজ ৬ মাস আগে নিয়েছেন তাদেরকে আগে বুস্টার ডোজ দেয়া হচ্ছে। প্রথম দিনে রাজধানীর কেন্দ্রগুলোয় ভিড় কম টিকা গ্রহীতাদের, এতে দ্রুত সময়ের মধ্যে টিকা নেওয়া যাচ্ছে বলে জানান তারা। বুস্টার ডোজের জন্য এরই মধ্যে আপডেট করা হয়েছে সুরক্ষা অ্যাপ ও টিকা কার্ড, তবে এর জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। ডোজ নেয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে। নিজ নিজ কেন্দ্র থেকে মিলবে বুস্টারের জন্য SMS। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে জুন পর্যন্ত সারা দেশে টিকা নেয়া ৪২,৮৯,০০০ আপাতত পাবেন বুস্টার ডোজ। বুস্টার হিসাবে ফাইজারের পাশাপাশি দেয়া যাবে অক্সফোর্ড ও মডার্নার টিকাও। আমি আজকে আসলাম এবং কোনো হেসেল হয় নাই, খুব স্বাভাবিকভাবেই নর্মালভাবে এটা হয়েছে। প্রথম ডোজের সমস্যা হয় নাই, দ্বিতীয়টা একটু জ্বর হয়েছিল, এখন মেসেজ পাই এসে দিলাম। আমরা সবাই খুশি, একটু উদ্বিগ্ন হওয়ার গভর্নমেন্টের, আমরা খুবই খুশি। সময় কম লাগলো, সবাই খুব সুন্দর ব্যবহার করছেন। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে আগুন লাগার ঘটনায় লঞ্চ মালিক সহ ৮ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন মনির হোসেন নামে স্বজনহারা এক ব্যক্তি, আর ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহের মুখমণ্ডল পোড়া থাকায় লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের একজন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এর আগে বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া লঞ্চ বাবুর্চি শাকিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে আজও নিখোঁজদের সন্ধানে সকালে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। পুলিশের হিসেবে এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ আছে। সহকর্মী আব্দুর রহিম লঞ্চ দুর্ঘটনার পর সেখানকার যে অভিযান চলছে তার বিস্তারিত নিয়ে আমাদের সাথে রয়েছেন। ঝালকাঠি থেকে সর্বশেষ যেই আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে, আব্দুর রহিম একটু জানাবেন যে তার পরিচয় সর্বশেষ নিশ্চিত হওয়া গেছে কিনা, আর এই যে উদ্ধার অভিযান এটা কতদিন নাগাদ চলতে পারে, কি জানা যাচ্ছে? জি দেখুন, আজকে সকালে কিন্তু একজনের মরদেহ পাওয়া গেছে, তার এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। আর এই মুহূর্তে লঞ্চঘাটে আরো একটি মরদেহ নিয়ে আসা হয়েছে। তা আজকের দিনের যে অভিযান, সেই অভিযানে কিন্তু আসলে প্রথম একটি লাশ পাওয়া গিয়েছে, তার পরিচয় পাওয়া যায় না, এবং এই মুহূর্তে একটি লাশ নিয়ে আসছে ফায়ার সার্ভিস। সেই লাশ কিন্তু আসলে ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীর থেকে উদ্ধার হয়েছে, এবং ওই গ্রামটির নাম হলো সাচিলাপুর। সেখানে একটি শিশুর ১২-১৩ বছরের একটি শিশুর লাশ পাওয়া গিয়েছে। তার পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে কিন্তু পোশাক রয়েছে, এই বলে আসলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে আমাদের। লাশটি আর কিছুক্ষণের মধ্যে ঝালকাঠি লঞ্চঘাটে তোলা হবে। আর দেখুন, যে শুরু থেকেই কিন্তু যাত্রীরা বলেছিল যে আগুন লাগার পরে তারা কিন্তু প্রাণ বাঁচাতে এই বিষখালী নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঝাঁপিয়ে পড়ার পরে কিন্তু উদ্ধার হয়েছে। এই মাত্র আরো একজনের মরদেহ পাওয়া গেছে, আজকে 2টি মরদেহ পাওয়া গেল, বিষয়টি কি তাই? আরেকটি বিষয় একটু জানাবেন যে ডিএনএ টেস্টের মাধ্যমে যে পরিচয় শনাক্ত হওয়া, সেইটার অগ্রগতি কতটুকু, সেই কার্যক্রমের কোথায়? জি দেখুন বাসার, আজকে কিন্তু সকালে একজনের লাশ পাওয়া গেছে এবং এইমাত্র একজনের লাশ পাওয়া গেছে। এইমাত্র যার লাশ পাওয়া গেছে তার সেই লাশটি হলো আসলে একটি শিশুর, 12 বা 13 বছর বয়স হবে।
এবং তার পরনে জিন্সের প্যান্ট রয়েছে এবং গায়ে পোশাক আছে। আর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেই লাশটিকে আসলে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে তোলেনি, তোলার পরে আসলে তারা বিস্তারিত জানাতে পারবেন। আর ডিএনএ টেস্টের যে বিষয়টি বলেছেন, সেই ডিএনএ টেস্ট কিন্তু কালকে ঝালকাঠিতে হয়েছে, বরগুনায় হয়েছে। যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে যে সকল স্বজন, তাদের আসলে ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং যা অজ্ঞাত হিসাবে যে সকল লাশ দাফন করা হয়েছিল সেই সকল লাশেরও কিন্তু ডিএনএ সংগ্রহ করা হয়েছিল। সমন্বয় করে কালকে সিইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে 2-3 সপ্তাহ পরে তাদের প্রতিবেদন পাওয়া যাবে, তারপর সমন্বয় করে এই লাশগুলো আসলে নিশ্চিত হওয়া যাবে যে কোন পরিবারের কোন লাশটি। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। কক্সবাজারে হোটেলে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আশিককে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে চট্টগ্রামের আনোয়ারার চতরি গ্রামের ফতেয়ার দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত 13 ডিসেম্বর সন্ধ্যায় ওই কিশোরী প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় অভিযুক্ত আশিক সহ 3-4 যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে একটি গেস্ট হাউসে আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় 18 ডিসেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা 5 জনের নাম উল্লেখ করে 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। একজন চিহ্নিত অপরাধী কিশোর গ্যাং পরিচালনা করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, তার বিরুদ্ধে আরো অনেক গোয়েন্দা তথ্য রয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমরা গতকাল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আদি বুড়িগঙ্গার চ্যানেল দখলমুক্ত করতে রাজধানীর কামরাঙ্গীর চরে টানা 3য় দিন অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বেলা 11টা থেকে শুরু হয় এই কার্যক্রম। অভিযানে বুড়িগঙ্গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। শুরুতেই বাবর নামে এক জুতার কারখানার দেয়াল ভেঙে ফেলে কর্তৃপক্ষ। পরে কারখানার মালিকের অনুরোধে মালামাল সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সব অবৈধ স্থাপনায় ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। এর আগে সোমবার কামরাঙ্গীর চর মৌজায় 6 তলা 2টি এবং 5 তলা 2টি ভবন সহ 20টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে বুড়িগঙ্গার আধা কিলোমিটার এলাকা দখলমুক্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী আলামিন হোসেন সকাল থেকে এই অভিযানের খবর দিচ্ছেন। উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। আলামিন, সর্বশেষ একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। থানা ভবন, এই আদি বুড়িগঙ্গার যেই দখলযুক্ত যে এলাকা, তার ভিতরে একটি থানা ভবন পড়েছে। সেই ব্যাপারে আসলে সর্বশেষ কি সিদ্ধান্ত হচ্ছে, সেটি কি ভাঙা হবে কিনা, আর এখন সর্বশেষ অভিযানের কি পরিস্থিতি? প্রথমত এখানকার জেলা প্রশাসনের নেতৃত্বে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় এই অভিযান, উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা তার কাছে এই প্রশ্ন করেছিলাম যে সরকারি সম্পত্তি কিভাবে, বিশেষ করে জেলা প্রশাসনের সম্পত্তি কিভাবে বেদখল হলো, সে বক্তব্যের সুস্পষ্ট কোনো বক্তব্য এখানকার হাসান আল মামুন, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি দিতে পারেনি। আসলে আপনাকে এখনকার যে চিত্রটি দেখাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম থানা কমপ্লেক্স ঘেরে যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে টিন শেড ভবনগুলো, সেগুলো উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ যাদেরকে যদি বলা হতো আপনারা সরে যান, তাহলে সরে যাবে, এইরকম সাধারণ মানুষ যারা, তাদেরকে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় ক্ষুব্ধ সচেতন মানুষ যেটি বলছেন, বাসার আমি যদি আমার ক্যামেরায় যিনি আছেন তাকে একটু অনুরোধ করব যে থানা ভবনটি যদি একটু দেখাতে চাই। আপনি জানেন 2017 সালের 11 নভেম্বর এই থানার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পুলিশের কর্তা ব্যক্তিরা। প্রশ্নটি হচ্ছে যে বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে কিভাবে একটি সুস্পষ্ট সুউচ্চ ভবন সেখানে নির্মাণ করার অনুমতি কিভাবে পেল, সে বিষয়ে কিন্তু প্রশ্ন জেগেছে। এই ভবনটি কবে উচ্ছেদ করা হবে, শুধু এটি নয়, সরকারি আরও বেশ কয়েকটি ভবন এই আদি বুড়িগঙ্গা চ্যানেলের মধ্যে করছে। আমরা কামরাঙ্গীর চর যে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেটিও এই আদি বুড়িগঙ্গার চ্যানেলে নির্মাণ করা হয়েছে। আর আপনি এখনকার ছবি যেটি দেখতে পাচ্ছেন, লালবাগ থানা যেটি 6 তলায় ভবনটি, এটিও কিন্তু নির্মাণ করা হয়েছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের জায়গা ঘিরে। বিআইডব্লিউটিএ সহ 5টি জরিপ সংস্থা জরিপ করেছে এবং তারা যেটি বলছেন যে এখানে একটি লুপ আকৃতির রয়েছে, অর্থাৎ 50 শতক অর্ধ একর জমি রয়েছে এখানে বুড়িগঙ্গার আদি চ্যানেল। সেই চ্যানেলটি সম্পূর্ণভাবে ভরাট করে অবৈধভাবে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এই প্রশ্ন জেলা প্রশাসনের দায়িত্বশীল যিনি, অর্থাৎ এখানকার বিচারিকী কার্যক্রম আর তথ্য অভিযান যিনি পরিচালনা করছেন হাসান আল মামুন, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি তার সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেনি, যদিও এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা MM মোর্শেদ তিনি বলছেন এই জমি কিনে পুলিশ আসলে এই ভবনটি নির্মাণ করেছেন 2017 সালের 18 নভেম্বর। তার কাছে প্রশ্ন ছিল যে কিভাবে জমিটি কেনা হলো, সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারেনি। সাধারণ মানুষ যেটি বলছেন যে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেন সরকার, কি সংস্থা, সরকারি সম্পত্তি, জেলা প্রশাসনের সম্পত্তি দখল করা
হলো সে বিষয় কেন হলো, তাদেরকে কবে উচ্ছেদ করা হবে সে বিষয়ে তারা একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও বিআইডব্লিউটির এখানকার যিনি অভিযান সংশ্লিষ্ট গুলজার আলী যুগ্ম পরিচালকের কাছে একইভাবে জানতে চেয়েছিলাম যে এই ভবনটি উচ্ছেদ করা হবে কবে, সহ বেসরকারি আরও যে সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত, তার সুস্পষ্ট কোনো বক্তব্য জবাব তিনি দিতে পারেননি। তার কাছে আরও জানতে চেয়েছিলাম, কয়েকদিন আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি একটি সিদ্ধান্ত দিয়েছিল, সেটি হচ্ছে যারা অবৈধ দখলদার, যারা নদীর গতি প্রকৃতি পরিবর্তন করবেন, ভরাট করবেন, তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। যে নদী লালবাগ থানা ভবনে আপাতত হাত দেওয়া হচ্ছে না, আশপাশে উচ্ছেদ চালানো হবে, তাই তো কিনা তারা যেটি বলছেন। বাসার অনেকটা এরকম বলছে, তবে কি করা হবে তারা যেটি বলছেন যে নীতি নির্ধারণী লেভেলে বা নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন, তারপর হয়তো একটি সিদ্ধান্ত হবে। তবে সেটি কবে সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য বিআইডব্লিউটি এর কাছে নাই, জেলা প্রশাসনের কাছে নাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছেও নেই। বাসার আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারের যে অভিযান চলছিল তার বিস্তারিত জানছিলাম আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। আজও 3 জেলাতে এই কর্মসূচি চলছে। মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজিত দুপুর 2টায় সমাবেশ শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে যোগ দিয়েছেন নেতাকর্মীরা, উপস্থিত রয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে আজ 7 জেলায় কর্মসূচির ঘোষণা দিলেও তা হচ্ছে মানিকগঞ্জ, সুনামগঞ্জ ও মুন্সিগঞ্জে। এদিকে নওগাঁয় বিএনপির সমাবেশস্থলে আওয়ামী লীগও একই সময়ে সভা ডাকায় নওগাঁ পৌরসভা এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইন শৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই আদেশ বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিএনপি সমাবেশের আরো বিস্তারিত খবর জানাতে এবারে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আমরা যতদূর জানি যে দুপুর 2টায় শুরু হওয়ার কথা সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে মানিকগঞ্জের যে পুলিশ প্রশাসন, তাদের সহযোগিতা করছে জেলা প্রশাসন। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে সরকারি উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। এখানকার যে জেলা বিএনপির যে সভাপতি আফরোজা খান রিতা, তিনি আমাকে যেটা জানিয়েছেন, সকালবেলা আমি তার সাথে কথা বলেছি, তিনি বেলা জানিয়েছেন যে এই সমাবেশে তারা প্রায় জেলা থেকে প্রায় 20,000 নেতা কর্মী এই সমাবেশে উপস্থিত থাকবে। আরেকটি বিষয় আপনি জানেন যে এই সমাবেশ কিন্তু দীর্ঘ বছর পর কিন্তু মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কিন্তু মানিকগঞ্জে বিএনপি বড় কোনো কর্মসূচি ছিল না। আপনি জানেন যে সর্বশেষ মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় কিন্তু এই একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। এরপরেই কিন্তু আজকে যে সমাবেশটি হচ্ছে, এই সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মানিকগঞ্জের শহর, এই শহরটি কিন্তু এই যে বিএনপির নেতা কর্মীতে কিন্তু ভরে গেছে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠের আশেপাশে প্রায় কিন্তু কয়েক হাজার নেতা কর্মী কিন্তু উপস্থিত আছেন। এতে এখনো বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তবে অন্য যে নেতা কর্মীরা আছেন তারা কিন্তু এসেছেন। অর্থাৎ আব্দুল সালাম, সাংগঠনিক সনদ ফজলুল হক মিলন, তারা এসেছেন। মহাসচিব, আমি যেটা জানতে পেরেছি, তিনি মানিকগঞ্জে এসেছেন, দুপুরে লাঞ্চ করবেন এবং লাঞ্চ শেষ করে তিনি এই সমাবেশে যোগ দিবেন। ইতিমধ্যে আমরা এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই আমরা দেখেছি যে প্রশাসনের কিন্তু ব্যাপক প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানকার যে নিরাপত্তার জন্য কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। ঢাকা নগর পরিবহনের বিশেষ বাস চালু হওয়ায় খুশি রাজধানীর যাত্রীরা। নির্ধারিত জায়গায় বাস থামার পাশাপাশি দাঁড়িয়ে যাত্রী না নেয় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যাচ্ছে বলে জানান তারা। বিশেষ বাসগুলোর মধ্যে অযথা রেশারেশি বা পাল্লা দেওয়ার কোনো প্রবণতাও নেই বলছেন যাত্রীরা। দিন শেষে মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন চালকরাও। দুর্ঘটনা ও নৈরাজ্য বন্ধে রোববার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত বিশেষ বাস চালু হয়। বিআরটিসির 30টি দোতলা বাস এবং বেসরকারি আরও 20টি মিলিয়ে মোট 50টি বাস নিয়ে চলছে এই কার্যক্রম। রয়েছে টিকিটিং ব্যবস্থাও। পুরো কার্যক্রম পরিচালনা করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। না, অনেক ভালো সার্ভিসিং, ভালো। না স্টপ ছাড়া কোথাও দাঁড়ায় না।
যত যাত্রী উঠবেও না, নামবেও না, যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা এর থেকে নিরাপদ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় যানজটকে দায়, রেল ক্রসিং এ নজরদারি নেই বলে অভিযোগ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। নারায়ণগঞ্জে ট্রেন দুর্ঘটনায় রেল ক্রসিং এর দুর্বল ব্যবস্থাপনা ও যানজটকে দায়ী করছে নগরবাসী। এছাড়া ট্রেন লাইন ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাকেও দুষছে তারা। নগরবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং নিয়েও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। নারায়ণগঞ্জ ১ নম্বর রেলগেট এলাকা ঘেঁষেই ট্রেন স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনাল, রয়েছে বন্দরঘাটও। এখান দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত। ১ নম্বর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত ট্রেন লাইনের দুই পাশ পুরোটাই হকারদের দখলে। এছাড়া পাশেই রয়েছে নগরের প্রধান বাজার, কয়েকটি মার্কেট আর স্কুল কলেজ। আর এই রেল ক্রসিং পার হয়ে কয়েকশো বাস ঢুকে বাস স্ট্যান্ডে। যে গ্যাদারিং অবৈধ যে রেল লাইনের উপর ব্যবসার প্রতিষ্ঠান বসিয়েছে, এটা যদি বন্ধ হয়ে যায় আমার মনে হয় দুর্ঘটনা কমে যাবে। যেন রাস্তা পরিষ্কার থাকে, যেখান থেকে যে রুট থাকবে। ব্যস্ততম এই এলাকাতে নেই তেমন কোনো ট্রাফিক ব্যবস্থা। নগরবাসীর অভিযোগ, অবৈধ স্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং ও রেলওয়ের গাফিলতির কারণে ঘটেছে ট্রেন দুর্ঘটনা। যানজট, ২ নম্বর হলো ফুটপাত সমস্যা। বিশেষ করে যারা দায়িত্ববান, যারা এই ডিপার্টমেন্টে আছে, যারা যে সমস্ত কর্মকর্তা আছে, তাদেরও ম্যানেজমেন্ট দুর্বলতা এখানে আমি মনে করি যে প্রচণ্ডভাবে আছে। স্টেশন মাস্টারের দাবি, গেটম্যান ট্রেন লাইন থেকে বাস সরানোর চেষ্টা করলেও যানজটের কারণে সরাতে পারেননি তিনি। না, গেটম্যান ঠিকই গেটে ছিল এবং সে যথেষ্ট চেষ্টা করছে, এবং গেটটা একে হলো কার্ভ, বাঁকা, সম্পূর্ণটাই নারায়ণগঞ্জের গাড়ি ঢুকতে বাঁকা, এবং ২ নম্বর হলো অতিরিক্ত জ্যাম। এবং যা শুনতেছি কি উনি বলতেছে কি গেট চেষ্টা করছে, গেট ফেলছে এবং বাস ওই মুহূর্তে ঢুকে পড়ছে। ঢাকা নারায়ণগঞ্জ ১৭ কিলোমিটার রেল সড়কে প্রতিদিন ট্রেন চলাচল করে ১০ জোড়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকালে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত ডাক্তার সেলিনা হায়াত আইভি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি পেয়েছেন হাতি প্রতীক। বিএনপি এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। সকালে উভয় প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রতীক নিতে যান নির্বাচন কার্যালয়ে। এছাড়া প্রার্থীরাও প্রতীক পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে নেমেছেন প্রচারে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সবশেষ খবরাখবর জানবো। সহকর্মী রাকিবুল হাসান আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে। রাকিবুল, একটু জানাবেন, আজ তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, এখন শহরের কি পরিস্থিতি? বড় দুই দলের বাইরে অন্যান্য দলগুলোর খবর জানবো একটু। আসলে আপনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আজকের বিষয়টা যেটা জানাতে চাই, যে আজকে প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি দল থেকে তাকে সমর্থন না করলেও সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে এই দুজনই 10টা থেকে 11টার মধ্যে তাদের প্রতীক নিয়েছেন, এবং ডাক্তার সেলিনা হায়াত আইভি নৌকা এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক। এবং পর্যায়ক্রমে কিন্তু যেই কাউন্সিলররা আছে এবং সংরক্ষিত কাউন্সিলররা আছে, তারা কিন্তু সকাল 10টা থেকে তারা প্রতীক পর্যায়ক্রমে তারা নিচ্ছেন, এবং এটা বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং আপনি জানতে চেয়েছেন যে প্রচারণার অবস্থা কি, আসলে তারা প্রতীক বরাদ্দ নিয়ে সকলেই শোডাউন আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাদের স্লোগান এবং আনন্দ নৃত্য করতে করতেই কিন্তু তারা শহরে প্রবেশ করেছেন, এবং এর মধ্যে শহরে কিন্তু কিছুটা যানজটেরও সৃষ্টি হয়েছে। তাদের এই একেবারে
সব প্রার্থীরাই একসাথে তারা শহরে নির্বাচনের যে প্রতীক নিয়ে তারা প্রবেশ করেছেন। তো এই বিষয়ে আসলে আজকের যে নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে আমি নারায়ণগঞ্জ নির্বাচন যে কর্মকর্তা মতিউর রহমানের সাথে একটু কথা বলে সর্বশেষ তার প্রতীক বরাদ্দের অবস্থাটা কি একটু জানতে চাইব। মতিউর ভাই, আসলে আজকে আপনারা যে প্রতীক বরাদ্দ করছেন, তো কতজন প্রার্থী, মেয়র প্রার্থী সহ কাউন্সিলর কতজন প্রার্থী প্রতীক বরাদ্দ করেছেন এবং অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইলেকশন কমিশন গত 30 নভেম্বর এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 138 জন সাধারণ আসনের প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, 34 জন সংরক্ষিত আসনের প্রার্থী এবং 7 জন স্বতন্ত্র এবং দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 189 জন প্রার্থীর মধ্যে আমরা সকাল থেকেই একটি উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ করছি এবং আপনি দেখেছেন যে প্রার্থীদের সকলের মধ্যে একটি ফেস্টিভ মুড ছিল। আমরা প্রার্থীদেরকে অনুরোধ করেছি যে আচরণবিধি মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই সবার কার্যক্রম চালিয়ে যাবেন। আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছি। মতিউর ভাই, আরেকটু জানাবেন যে অন্য যে কোনো সিটি কর্পোরেশনের থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনটা একটু গুরুত্বপূর্ণ এবং আপনাদের ইলেকশন কমিশনের এবারই শেষ নির্বাচন। তো এই নারায়ণগঞ্জ এবারের যে নির্বাচন আপনারা অবাধ সুষ্ঠু করার জন্য আপনারা কি রকম প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি ট্র্যাডিশনাল এরিয়া হিসেবে এই নির্বাচনটা সবসময় অবাধ সুষম নিরপেক্ষ নির্বাচন হয় এবং ইলেকশন কমিশনের শেষ মেয়াদেই হয়। গত নির্বাচনটা অত্যন্ত ভালো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এবারও একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আজকে থেকেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে প্রতি 9টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য 9 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমরা আমাদের মতো করে কাজ করছি এবং আমাদের সহকারী ম্যাজিস্ট্রেট আছে 9 জন, তারা তাদের মতো করে কাজ করছে। ইনশাআল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানছিলাম নারায়ণগঞ্জ থেকে। কর্ণফুলী গার্ডেন সিটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 221 ভরি স্বর্ণ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর ও বরিশাল এলাকায় চুরির সাথে জড়িত ছিল। সম্প্রতি তারা রাজধানীতে বড় ধরনের চুরির পরিকল্পনা করে। পরে 17 ডিসেম্বর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের 4র্থ তলায় 2টি স্বর্ণের দোকানে চুরি করে। তাদের নিকট হতে এখন পর্যন্ত 221 ভরি স্বর্ণ উদ্ধার করেছি এবং যেহেতু মামলা হয়েছে আমরা গতকালই তাদেরকে নিয়ে এসেছি, আজকে কোর্টে সোপর্দ করব এবং পরবর্তীতে রিমান্ডে এনে বাকি স্বর্ণ এবং টাকা যেগুলি নিয়ে গেছে টাকা সেগুলি নিয়ে আমরা উদ্ধারের চেষ্টা করব। শেরপুরে বাসের হেলপার মনসুরকে হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মনসুর, আশিক ও আমির। দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গত 12 ডিসেম্বর শেরপুরের নকলা থেকে উদ্ধার করা হয় মনসুরের মরদেহ। ঘটনার পরদিন নিহতের বাবা হত্যা মামলা করেন। পরে সিআইডি অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেপ্তার করে। এ সময় আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় পাওনা 15,000 টাকার জন্য মনসুরকে চাপ দেওয়া হচ্ছিল। পরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যার কথা স্বীকার করেন তারা। এদিকে গত 10 ডিসেম্বর গাজীপুরে মশার কয়েল কেনাবেচাকে কেন্দ্র করে হত্যা করা হয় হৃদয় নামের এক তরুণ। এই ঘটনায় জড়িত দোকানদার রিয়াজুরকে গ্রেপ্তার করেছে সিআইডি। সবকিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে তারা স্বীকার করেছেন এবং এই মনসুর আলী, আশিক মিয়া এবং আমির হোসেন তাদের নামে একাধিক মামলা রয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে রিয়াজুল ইসলামকে ডেমরা থেকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আমি মনে করি যে অতি অল্প সময়ের মধ্যে এই 2টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটি ক্লুলেস রহস্য উন্মোচন বাংলাদেশ পুলিশের একটি বড় সাফল্য। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 30 ডিসেম্বর, আর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 5 জানুয়ারি। অনলাইনে আবেদন করা যাবে 22 জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু মার্চে। 14 থেকে 23 নভেম্বর পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 22,27,000 শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল। বোর্ড বলছে ফল প্রস্তুতের সব কাজ শেষ, প্রকাশ হবে ডিসেম্বরেই। 11টা বোর্ডের ফল এসএসসি এবং এর সমমানের যে অন্যান্য পরীক্ষা আছে কারিগরি বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড,
এই সবার পরীক্ষার ফলাফল একসাথে ঘোষণা করবে। ফল প্রকাশের পর 5 জানুয়ারি থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির 20-22-এর ভিতরে আমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে, যাতে মার্চের 1 তারিখ থেকে ছেলেমেয়েরা একাদশ শ্রেণী ক্লাস শুরু করতে পারে। শিক্ষকরা বলছেন, নতুন শিক্ষাবর্ষে স্বাভাবিক ক্লাস চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসএসসি রেজাল্ট ঘোষিত হওয়ার সাথে সাথেই স্বল্পতম সময়ের মধ্যে যদি এইচএসসির ভর্তির কার্যক্রমটা সমাপ্ত করা হয় এবং যদি ক্লাসগুলো ওপেন করে দেওয়া হয়, তাহলে করোনার যে অপূরণীয় ক্ষতিটা হলো, সে ক্ষতি হয়তো অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। একাদশ শ্রেণীর ভর্তিতে রাজধানীতে সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সময়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি পূরণ করতে নতুন রুটিন করা হচ্ছে। প্রয়োজন হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পোষানো হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরের আলোচিত চরিত্র ছিলেন নায়িকা পরিমণি, তবে কোনো সিনেমার জন্য নয়, ব্যক্তি জীবন নিয়ে। তার করা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার হন ব্যবসায়ী নাসির ই মাহমুদ ও অমি। তবে 2 মাসের ব্যবধানে বাদী থেকে হয়ে যান তিনি আসামি। রূপালী পর্দার পরিচিত মুখ পরিমণি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। 13 জুন হঠাৎ ফেসবুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দাবি করেন, ঢাকা বোট ক্লাবে 9 জুন রাতে ঘটেছে সে ঘটনা। এ অভিযোগে সাভার মডেল থানায় মামলা হলে গ্রেপ্তার হন ব্যবসায়ী নাসির ই মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ 5 জন। উদ্ধার হয় মাদকদ্রব্য। 15 জুন তথ্য দিয়ে সহায়তা করতে ডিবি কার্যালয়ে যান পরিমণি। জানান, পুলিশের ওপর তার আস্থা ফিরেছে। আমার যে এই শক্তিটা তারা কিন্তু। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজে 9 জুন রাতে বনানী থানায় দেখা যায় তাকে। সামনে আসে বোট ক্লাবের ফুটেজও, তাতে দেখা যাচ্ছে অচেতন পরিমণিকে গাড়িতে তোলা হচ্ছে। এর কদিন পর বোট ক্লাবের ভেতরের ফুটেজে অভিযুক্ত নাসিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় পরিমণিকে। গুলশানের অল কমিউনিটি ক্লাবের ফুটেজেও তার ভাঙচুরের দৃশ্য চোখে পড়ে। এর 15 দিনের মধ্যেই ধর্ষণ ও হত্যা চেষ্টা এবং পুলিশের করা মাদক মামলায় জামিন পান ব্যবসায়ী নাসির ই মাহমুদ। আর 2 মাসেরও কম সময়ে বাদী থেকে আসামি হন এই চিত্রনায়িকা। 4 আগস্ট র‍্যাব তার বাসায় গেলে লাইভে আসেন তিনি। তবে পরে চালানো অভিযানে পাওয়া যায় মিনিবার, উদ্ধার হয় মাদক, বনানী থানায় হয় মামলা। পরিমণিকে গ্রেপ্তারের পর স্ববিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 6 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরিমণির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রথমে থানা পুলিশ, পরে যায় ডিবির দায়িত্বে। তবে 7 আগস্ট ডিবি কর্মকর্তা সাকলাইনের সঙ্গে এই চিত্রনায়িকার ঘনিষ্ঠতার ছবি ফাঁস হলে তদন্ত দায়িত্ব চলে যায় সিআইডির কাছে। 3 দফা রিমান্ড দেওয়া হয় পরিমণিকে। এ নিয়ে পরে হাইকোর্টে ক্ষমাও চান সংশ্লিষ্ট বিচারক। মামলার তদারক কর্মকর্তাকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরেও। শুরুতে কেউ পাশে না থাকলেও পরে পরিমণির মুক্তির দাবিতে হয় মানববন্ধন। গ্রেপ্তারের 26 দিন পর 1 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি। বাইরে এসেই হাতের লেখা দিয়ে আসেন আলোচনায়। 6 সেপ্টেম্বর পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ। 13 ডিসেম্বর তা আমলে নিয়ে বিচার শুরু করে আদালত। পরিমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত শেষেও 15 নভেম্বর অভিযোগপত্র দিয়েছে সিআইডি। এর অভিযোগ গঠন হতে পারে নতুন বছরের 2রা জানুয়ারি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চিনির কোনো সংকট নেই, ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে দাম বাড়তি বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে মতিঝিলের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর এই অভিযোগ করেন তিনি। বাজারে সরকারি চিনির অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, নজরদারি বাড়িয়েও ব্যবসায়ীদের অতি লোভের বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে দেশে নতুন জাতের আখ চাষ শুরু হয়েছে। 3 থেকে 4 বছরের মধ্যে এর সুফল মিলবে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। চিনি কলগুলোকে আধুনিকায়ন করার কাজ চলছে বলেও জানান তিনি। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চিনি ও খাদ্য শিল্প কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বছর জুড়েই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। বাড়তি দামের তালিকায় যুক্ত হয়েছে একের পর এক পণ্য। সবচেয়ে বেশি ভুগিয়েছে ভোজ্য তেল আর চিনির বাড়তি দাম। সরকারিভাবে মূল্য বেঁধে দিলেও তাতে সুফল মেলেনি, বরং ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। নতুন বছরেও পরিস্থিতির উন্নতির আশা দেখছে না ভোক্তারা। করোনা পরিস্থিতির মধ্যে কমেছে অনেকের আয়। এর মধ্যে জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। কেবল নিম্ন আয়ের মানুষই নয়, নিত্যপণ্যের দামে নাকাল হতে হয়েছে মধ্যবিত্তদেরও। বাজার খরচে কাটছাট করতে হয়েছে অনেককেই। যাদের মধ্যবিত্ত ফ্যামিলি তারা আমাদের অবস্থা আসলে আমাদের যে পরিমাণে আমাদের ইনকাম, সেই থেকে আমাদের আসলে বাজারের পরিস্থিতি খুবই খারাপ। বছর জুড়েই ভোগান্তিতে ফেলেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিনের লিটার উঠেছে 145 টাকায়, বোতলজাত তেল কিনতে গুনতে হয়েছে 160 টাকা পর্যন্ত। চিনির কেজিও উঠেছে 100 টাকায়। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে ডাল, আটা, ময়দার দামও। স্বাভাবিকভাবে তো আমরা চাই যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, যেমন তেল, চিনি, ডাল, এই দামগুলো যেন আগের অবস্থায় ফিরে আসে, এটা সবাই চাই। কারণ অস্বাভাবিকভাবে, বিশেষ করে তেলের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিদেশ থেকে আমদানি করেও লাগাম টানা যায়নি চালের দামে। সরু কিংবা মোটা সব ধরনের চাল কিনতে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেশি গুনতে হয়েছে ক্রেতাকে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে অল্প আয়ের মানুষের ভরসা ছিল টিসিবি ট্রাক, কিন্তু এতেও দেখা গেছে চাহিদার তুলনায় পণ্যের সংকট। আগে ছিল অল্প দাম, এখন সে যেটাকে আমরা পাই বাজারে সব তুলতে পারি না। জিনিসের দাম একটু কমে যায়, ইয়ে থাকে তাহলে আমাদের জন্য ভালো। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চ মূল্যকে দুষছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তাদের কোনো সুখবর দিতে না পারলেও বাজার নিয়ন্ত্রণে তদারকির উদ্যোগের কথা বলছেন কর্মকর্তারা। জানুয়ারি থেকে যে জিনিসটা হলো যে প্রথমত টিসিবির যে অপারেশন, এটা আমরা আরও এক্সপ্যান্ড করছি। আমাদের আস্তে আস্তে এটা আপনাদের এখন আমরা সর্বশেষ গত রোজাতে আমরা 500 ট্রাকে আমরা টিসিবি অপারেশন করেছিলাম। এবার এটা বৃদ্ধি করে আমরা 700 থেকে 800 ট্রাক আমরা টিসিবির অপারেশনে থাকবে। বছরের মাঝামাঝি আলু, পেঁয়াজ, মুরগির দাম বাড়লেও শেষ দিকে তা কমে আসে। সবজির দাম সারা বছর গড়ে 60 টাকা কেজিতে কেনা গেলেও বছর শেষে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাজ ভাঙা শিল্পে এখনও নিশ্চিত করা যায়নি শ্রমিকের নিরাপত্তা। নানা উদ্যোগের পরও 1 বছরে স্ক্র্যাপ জাহাজ ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে 13 জনের, আহত অর্ধশত। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নেয়া, ঠিকাদারি ব্যবস্থা, মালিক ও তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার কারণেই নিরাপদ কর্মপরিবেশ তৈরি হচ্ছে না বলে মত সংশ্লিষ্টদের। স্ক্র্যাপ জাহাজ কাটতে গিয়ে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের যমুনা শিপইয়ার্ডে দগ্ধ হন 2 শ্রমিক, আহত হন বেশ কয়েকজন। এমন দুর্ঘটনা জাহাজ ভাঙা শিল্পে নিয়মিত। বেসরকারি সংস্থা ইপসার হিসাবে 1 দশকে এই খাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 156 জনের, যার মধ্যে চলতি বছর মারা গেছেন 13 জন। টেকনিক্যাল এবং আপনার ইনক্লুসিভ ট্রেনিং দরকার, যাতে আপনার শ্রমিকরা আরও বেশি দক্ষ হয় এবং আরও বেশি নিরাপদভাবে কাজ করতে পারে, যেটার মাধ্যমে গ্রিন শিপ রিসাইক্লিং এনশিওর হবে। শ্রমিক নেতারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে কাটার আগে জাহাজকে বর্জ্য, বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক মুক্ত করার কথা থাকলেও এসব মানা হয় না। পাশাপাশি কম মজুরিতে শ্রমিক পেতে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া নিয়োগে বাড়ছে দুর্ঘটনা। 3 বছর হয়ে গেল এটার প্রায় শেষ হয়েছে, এবং মালিক পক্ষের প্রতিনিধি ছিল, শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিল, কিন্তু এটা কার্যকর মালিকরা কোনো ক্রমে করবে না। যদিও শ্রমিকদের সুরক্ষায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর কথা জানাচ্ছেন কারখানার মালিকেরা। অনেক এফোর্ট দিচ্ছি আগের থেকে বেশি, যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় এবং অ্যাক্সিডেন্ট যাতে শূন্যর কোটায় আনা যায়। এটার সাথে আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করছি, এবং আপনি জেনে খুশি হবেন যে সরকার একটি শিপ রিসাইক্লিং বোর্ড করেছে। বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী 582টি জাহাজ ভাঙা হয়েছে, যার মধ্যে 197টি জাহাজই ভাঙা হয়েছে বাংলাদেশে। দেশে এই শিল্পে কাজ করছেন 25,000 শ্রমিক। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। একের পর এক পদক্ষেপ নিলেও সংকট সমাধানে হিমশিম খাচ্ছেন বিশ্ব নেতারা। নতুন বছরকে সামনে রেখে নীতি নির্ধারকেরা যেসব পরিকল্পনা হাতে নিয়েছিল, অমিক্রনের হানায় তাও ওলটপালট হয়ে গেছে।
এদিকে মুদ্রাস্ফীতি আর ওমিক্রনের কারণে বৈশ্বিক অর্থনীতিতে সমন্বয়হীনতা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। প্রায় 2 বছর ধরে করোনা মহামারীর মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব। রেকর্ড সংক্রমণ, প্রাণহানি, পাশাপাশি নানা বিধিনিষেধের কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। দেশে দেশে বাড়ছে মুদ্রাস্ফীতি। মরার উপর খাড়া ঘা হয়ে এসেছে করোনার নতুন ধরন ওমিক্রন। অবশ্য ওমিক্রন ধরা পড়ার আগেই সরবরাহ সংকটের কারণে অর্থনীতি পুনরুদ্ধারে গতি হারাচ্ছিল ইউরোপ। অক্টোবরে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি বাড়ে মাত্র 0.1%। এ পরিস্থিতিতে শুধু ইংল্যান্ড নয়, বিপাকে পড়ে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকও। বিশ্লেষকরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করলে কর্মসংস্থানের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রে 40 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। একই সাথে বাড়ছে করোনার প্রকোপ। তবে নতুন করে লকডাউনের পরিকল্পনা নেই বাইডেন প্রশাসনের। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হওয়া অন্য দেশের তুলনায় অনেক আগেই স্বাভাবিক ছন্দে ফিরেছে চীন। গত সপ্তাহে ব্যাংকগুলোর রিজার্ভের পরিমাণ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। ব্যবসা ও গৃহস্থালী ঋণ বাড়ানোর প্রতিও জোর দিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে, করোনায় অর্থনৈতিক সংকট সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা কখনোই সমন্বিত ছিল না। বেড়ে চলা মুদ্রাস্ফীতি ও করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই এই সমন্বয়হীনতা আরও বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর বিশ্বজুড়ে 8 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM এর হিসাবে 2021 সালে মৃত্যু হয়েছে 4,500-এর বেশি অভিবাসন প্রত্যাশীর, যা গত বছরের পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘের হিসাবে বিশ্বের স্বল্প উন্নত দেশের অন্যতম আফগানিস্তান। যুদ্ধ, সহিংসতা ও ভঙ্গুর অর্থনীতির দেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে 6 লাখ। 2020 সালে অভ্যন্তরীণ বাস্তুহারাদের সংখ্যা ছিল 29 লাখ, আর এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 35 লাখে, যা মোট জনসংখ্যার 9%। বিশেষ করে তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল 3,70,000। এই বছরের 1 ফেব্রুয়ারির পর আরও 2 লাখ মানুষ গৃহহীন হয়েছে। সেনা অভিযান ও বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক নানা সংঘাতের জেরে প্রতিনিয়ত প্রতিবেশী নানা দেশে পাড়ি জমাচ্ছে হাজারো মানুষ। এই বছরের 19 ডিসেম্বর পর্যন্ত 25,000 মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে, যা গত বছরের চেয়ে 3 গুণ বেশি। 25 নভেম্বর জীবনের ঝুঁকি নিয়ে 25টি নৌকায় ফ্রান্স থেকে চ্যানেল পাড়ি দিয়ে 1000 অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে ভিড়ে, যা দেশটিতে একদিনের রেকর্ড অভিবাসন প্রত্যাশী প্রবেশের ঘটনা। আর 16 ও 17 ডিসেম্বর 2 দিনে এই সংখ্যা প্রায় 1000। এছাড়া জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইউরোপের নানা দেশে পাড়ি দিয়েছে 55,000 শরণার্থী। এদিকে বছরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় বেলারুশ ও পোল্যান্ডের অভিবাসন সংকট। ডিসেম্বরের শুরু থেকে সংঘাতে ক্যামেরুনের ফার নর্থ অঞ্চলের 1 লাখ বাসিন্দা গৃহহীন হয়েছে বলছে UNHCR। এর মধ্যে 85,000 মানুষ পালিয়েছে প্রতিবেশী দেশ চাঁদে, আর বাকিরা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে প্রতি বছর ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টা চালায় বহু মানুষ। এবছর প্রায় 3.5 লাখ শরণার্থী ভূমধ্যসাগর পার হয়েছে। এর মধ্যে নৌকাডুবিতে ঘটেছে হতাহতের ঘটনা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা অচল হয়ে আটকে পড়েছে শতাধিক রোহিঙ্গা শরণার্থী। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় নৌকাটিতে প্রায় ৭০ জন শরণার্থী আছে। তবে নৌকাটিতে ১২০ জন শরণার্থী আছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেদের নেতা বদরুদ্দিন ইউসুফ। তাদের খাবার সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনএইচসিআর জানায় আচেহ প্রদেশের বিরুয়েন এলাকায় রোববার রোহিঙ্গা শরণার্থী বহনকারী একটি নৌকাকে ভাসতে দেখা যায়। তাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে ইউএনএইচসিআর। Satu kapal kemungkinan pengungsi Rohingya diduga memasuki wilayah Aceh. Keberadaan kapal tersebut ke petugas terdekat. বিশ্বে করোনায় একদিনে মারা গেছেন ৫,১৮২ জন। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪,২৩,০০০। নতুন ৭,৫৩,০০০ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্ত ২৮,১৯,০০,০০০ বেশি। যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে করোনার প্রকোপ। প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ শনাক্ত হচ্ছে দেশটিতে। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৫৪ জন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিনে এনেছে মার্কিন সিডিসি। তবে উপসর্গ থাকলে ৫ দিনের বেশি থাকতে হবে বলেও জানানো হয়েছে। এছাড়া টিকার সম্পূর্ণ ডোজ নেয়াদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্কে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় সব অ্যাপল স্টোর বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ওমিক্রন আতঙ্কে বিপাকে পড়েছে ইউরোপ। হু হু করে সংক্রমণ বাড়ছে ফ্রান্স, জার্মানি, ইটালি সহ বিভিন্ন দেশে। ৩ জানুয়ারি থেকে কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে ফ্রান্স। নাগরিকদের সপ্তাহে অন্তত ৩ দিন বাসায় থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ থাকবে নাইট ক্লাব, ক্যাফে ও বার। স্পেনে মৃত্যু কমলেও রোগী বেড়েছে উদ্বেগজনক হারে। একদিনে ৩০ মৃত্যুর বিপরীতে সংক্রমিত হয়েছে ৫৩,০০০-এর বেশি। ইতালিতে একদিনে ১৪২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস মিলেছে প্রায় ৩১,০০০ নাগরিকের দেহে। যুক্তরাজ্যে সোমবার ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮,০০০-এর বেশি। তবে এই পরিস্থিতির মধ্যেও ইংরেজি নববর্ষে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৯৩৭ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। নতুন শনাক্ত হয়েছে ২৩,০০০। তুরস্কে করোনার সংক্রমণ ৩০% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সচিবালয়ে মাদক নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মাদকের বিরুদ্ধে লেখা থাকবে, মাদককে না বলুন লেখার জন্য এই উপদেষ্টা পরিষদ থেকে সুপারিশ আসছে। মাদকের বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২২ সাল থেকে মাদকের বিরুদ্ধে এই গণজাগরণ কার্যক্রম শুরু হবে প্রত্যেক জেলায়, প্রত্যেক বিভাগে এবং প্রয়োজনে প্রত্যেক উপজেলায়, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, এই সবগুলোতে এই গণজাগরণ কার্যক্রম শুরু করা হবে। তার জন্য একটা সমন্বিত ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। ২০২২ সন থেকে আমরা সেটা শুরু করব। এই পরামর্শই ছিল জাতীয় এই উপদেষ্টা কমিটির। আমরা এই যে উপদেশগুলো আসছে সেইগুলো আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ৬ মাস পর গত কয়েকদিনে দিল্লিতে করোনা সংক্রমণ ৩ গুণ বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ইয়েলো অ্যালার্ট জারির কথাও জানিয়েছে তারা। সংক্রমণ না কমলে বন্ধ করে দেওয়া হতে পারে স্কুল, কলেজ, শপিং মল, রেস্তোরাঁ, দোকান ও সিনেমা হল। নয়াদিল্লির মতো একই পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্য। এদিকে ওমিক্রন সংক্রমণ বাড়ায় 5 রাজ্যের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। এ পর্যন্ত ভারতের 19 রাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 578 জন।
করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভর্তি আছেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গতকাল সকালে টেলিভিশন শোর শুটিং চলাকালে অসুস্থ বোধ করেন সৌরভ। প্রাথমিক পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। এরপর দ্বিতীয় পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। এনজিওপ্লাস্টিক করে স্টেন্ট বসাতে হয়েছিল তাকে। সৌরভ করোনা পজিটিভ হলেও সুস্থ আছেন তার স্ত্রী ডোনা ও মেয়ে সানা। গেল সেপ্টেম্বর সৌরভের মা নিরূপা গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোনে ভলিবলে ছেলেদের ফাইনালে আজ শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে শিরোপা লড়াই শুরু হবে বেলা 3:30টায়। রুদ্ধশ্বাস ম্যাচে উজবেকিস্তানকে 3-2 সেটে হারিয়ে ফাইনালে ওঠে লাল সবুজ। প্রথম সেট হেরে শুরুতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। পরেরটাই সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে হর্ষিতরা। চতুর্থ সেট পর্যন্ত বাংলাদেশ উজবেকিস্তান ছিল সমানের সমান। শেষ সেট 15-13 ব্যবধানে জিতে ফাইনালে ওঠার উৎসব করে লাল সবুজ। আসরে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জয়ের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। 2016 সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ, আর 2018-তে হয় রানার আপ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ছিল বৃষ্টিবিঘ্নিত। খেলা হয় মাত্র 27.3 ওভার। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভাল 2-এ টাইগার বোলাররা দারুণ করেছেন। 71 রানে প্রতিপক্ষের 5 উইকেট তুলে নিয়েছে তারা। প্রস্তুতি ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির কবলে পড়ে। দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 10 ওভারে 3 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড একাদশ করে 14 রান। এ সময় আবারও বৃষ্টি নামলে লাঞ্চ বিরতি দেওয়া হয়। বিরতি শেষে কিছুক্ষণ খেলা চলার পর বৃষ্টি নামে। বারবার বাধা পেয়ে খেলা চলেনি বেশিক্ষণ। বাংলাদেশের বোলারদের মধ্যে বিধ্বংসী ছিলেন রাহি ও তাসকিন। রাহির শিকার 3টি আর তাসকিন নেন 2 উইকেট। অনেকদিন পরে আমরা একটা ম্যাচ খেলতে পারছি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হয়েছে। আর যেহেতু আজকের ম্যাচটা অন অফ ছিল, বৃষ্টি আসতেছিল আর যেতেছিল এরকম অবস্থা ছিল, বাট ওই মুভমেন্টে আমরা বলাররা খুব ভালো বোলিং করছে এবং অনেক সময় আমরা অনেক ভালো কামব্যাক করছি। সবচেয়ে ভালো জিনিস হলো অনেকদিন পরে আমরা বলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পারছি। মর্যাদার অ্যাশেজ ঘরেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। মেলবোর্নে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে ইনিংস ও 14 রানের ব্যবধানে। ইংল্যান্ডের জন্য অ্যাশেজ এখন হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। ঐতিহ্যের লড়াই অ্যাশেজ, যার গুরুত্ব ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম না। সাম্প্রতিককালের ইংলিশ দল যে কোনো ফরম্যাটে সমীহ জাগানিয়া, অথচ এবার অ্যাশেজে তাদেরই ভরাডুবি। সিরিজ বাঁচাতে 4 পরিবর্তন নিয়ে মেলবোর্নে নেমেছিল ইংল্যান্ড, কিন্তু লাভ হলো কি? তৃতীয় দিন প্রথম সেশনেই টেস্ট হারে 3 লায়ন্স, সেই সাথে সিরিজও। দ্বিতীয় দিন শেষ দিকে মাত্র 31 রানে ইংল্যান্ডের 4 উইকেট তুলে নিয়ে জয়ের পথে ছিল অজিরা। তৃতীয় দিন সকালে আনুষ্ঠানিকতা পূর্ণ করে তারা। মাত্র 81 মিনিট ক্রিজে টিকতে পারে ইংলিশ ব্যাটাররা। 68 রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। শেষ 4 উইকেট পরে মাত্র 16 বলের মধ্যে। 1904 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এত কম রানে অল আউট হয়নি ইংল্যান্ড। প্রতিরোধ গড়তে পারেননি কেউ। অধিনায়ক জো রুটের 28 রান দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ। মাত্র 7 রানে 6 উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অভিষিক্ত স্কট বল্যান্ড নিখুঁত লাইন লেংথে বাজিমাত করেন এই পেসার। দিনটি আমার ছিল। আমি সহজেই বল ভেতরে ও বাইরে সুইং করাতে পারছিলাম। ফার্স্ট ক্লাস বিগ ব্যাশ খেলে আমি এই পর্যায়ে এসেছি। এমন পারফরমেন্স একদিনে হয়নি। এই অর্জনে আমার পরিবার গর্বিত। এবারের অ্যাশেজে রীতিমতো বাজে ব্যাটিং করেছে ইংল্যান্ড। তবে শুধু এই সিরিজ না, এবছরের পুরো সময় তাদের টেস্ট ব্যাটিংয়ের দৈন্যদশা। চলতি বছর জো রুট 1700-র বেশি টেস্ট রান করলেও তাদের দ্বিতীয় সেরা ররি বার্নসের রান মাত্র 530। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফজালুর রহমান সিনহার হাত ধরে ক্রিকেটে আসা ছেলে ফাহিম সিনহার বাবা পৃথিবীর মায়া কাটালেও তার দেখানো পথে হেঁটেই ফাহিম এখন বিসিবি পরিচালক। লজিস্টিক ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে যেমন সফল হতে চান, তেমনি ক্রিকেট ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান হিসেবে খালেদ মাহমুদের সঙ্গে জুটি বেঁধে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে চান। বাংলাদেশ ক্রিকেটে আফজালুর রহমান সিনহার নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন।
টাইগার ক্রিকেট আজ যে অবস্থানে তার পেছনে বড় একটা অবদান রয়েছে প্রয়াত এই ক্রিকেট সংগঠকের। ক্রিকেটের সঙ্গে সিনহা পরিবারের সম্পর্ক 90-এর দশক থেকে। বাবার দেখানো পথে হেঁটে ছেলে ফাহিম সিনহাও এখন বিসিবি পরিচালক। নতুনের আবাহনে তার দায়িত্ব পড়েছে লজিস্টিক ও প্রোটোকল কমিটির। বাবার জায়গাটা আসলে আমি নিজের সাথে কম্পেয়ার করাটা তো ভুল হবে, ওনার জায়গাটা তো একটু অন্যরকম, অনেক ইসে চলে গেছিলেন আর কি, মানে উনি একটা লেজেন্ডারি পর্যায়ে চলে গেছিলেন। অ্যাকচুয়ালি ক্রিকেট বোর্ডটা আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য খুব ইমোশনাল একটা বন্ডিংয়ের জায়গা, কারণ আমরা ছোটবেলা থেকেই ক্রিকেট বোর্ডের সাথে কানেক্টেড ছিলাম। ঢাকার বাইরে বিসিএল চলায় নতুন সহকর্মীদের নিয়ে বসা হচ্ছে না ফাহিমের। কয়েকদিন পর সবার সাথে কথা বলেই শুরু করবেন কাজ। ক্রিকেট ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করতে চান সফলতার সাথে। সেখানে খালেদ মাহমুদ সুজনের সাথে গড়ে তুলতে চান পার্টনারশিপ। মানে খুব কঠিন কিছু না, আর অলরেডি একটা গোছানো টিম আছে। লজিস্টিকের এই দিক দিয়ে আমি খুব কনফিডেন্ট, এবং আমার মনে হয় গেম ডেভেলপমেন্ট যেটা আমার আরেকটা দায়িত্ব, সুজন ভাইয়ের সাথে কাজ করার একটা সুযোগ পেয়েছি, ওইটা তো খুব গোছানো একটা ডিপার্টমেন্ট অলরেডি। আমি অবশ্যই আমার বেস্টটা ট্রাই করবো সুজন ভাইয়ের গাইডেন্স নিয়ে। আপনার যদি সুজন ভাইয়ের অ্যাবসেন্সে হোক, প্রেজেন্সে হোক, যখন যেটা করা দরকার গেম ডেভেলপমেন্টের রেগুলার যে কাজগুলো, ডেভেলপমেন্ট প্রসেস যেটা, ওইটাতে মানে আমি খুব হ্যাপি এবং আমি খুব কনফিডেন্ট। বিসিবির নতুন কমিটিতে নাজমুল হাসান পাপনের তুরুপের তাস নতুন পরিচালকেরা। তাদের দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সংকট কাটাতে চান সভাপতি, আর সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুত ফাহিম সিনহা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে হারের শঙ্কায় পড়েছিল রেড ডেভিলস। ম্যাচের 7 মিনিটেই সেন্ট ম্যাক্সিমিনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। অন টার্গেটে দুর্দান্ত কিছু শট নিয়েও গোলের দেখা পায়নি ম্যাকপাইরা। ডেভিড দি হেয়ার দুর্দান্ত সেভে ম্যাচ বাঁচায় ইউনাইটেড। শেষ দিকে এডিনসন কাভানির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস। পূর্ণ 3 পয়েন্ট না পাওয়ায় ম্যানিউয়ের অবস্থায় বদলায়নি। পয়েন্ট টেবিলের 7 নম্বরেই আছে রোনালদোর দল। এই সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন, আরো বিস্তারিত সংবাদ জানুন।